আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধিহারে শেয়ার সংক্রান্ত ঢাকা বোর্ড 2017 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো চলো শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ঢাকা বোর্ড 2017 সালের প্রশ্নটি এখানে আমি উপস্থাপন করেছি। এখানে শেয়ার ইস্যু সংক্রান্ত তথ্যাবলীর আলোকে ক নম্বরে বলেছে শেয়ার অধিহারের পরিমাণ এবং ব্যাংক কমিশনের পরিমাণ নির্ণয় করতে বলেছে। শেয়ার অধিহারের পরিমাণ হবে এই একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1 কোটি টাকা এবং ব্যাংক কমিশনের পরিমাণ হবে 5 লক্ষ টাকা। তো আমরা এই তথ্যের আলোকে ক নাম্বারের সমাধানের চেষ্টা করি। তো আমরা ক নাম্বারের সমাধানের জন্য এই যে এইখানে ছক অঙ্কন করতে পারি। এখান থেকে এই উত্তর আমাদের মূলত এইটুকু। আর উদ্দীপকের যে অংশটুকু দেখে বা যে অংশটুকু পড়ে আমরা এই ক নাম্বারের সমাধান করব সে অংশটুকু আমি এখানে নিয়ে এসেছি। তো এই তথ্যের মধ্যে হলুদ কালার দিয়ে রেখেছি আমি। কোম্পানি পরিচালনা পর্ষদ 10% অধিহারে শেয়ার ইস্যু করেছে এবং শেয়ার প্রতি 50 পয়সা দরে কমিশন ধার্য করেছে। এই দুইটা বিষয় বলা আছে। তো এই দুইটার উপর ভিত্তি করে আমরা মূলত ক নাম্বারের উত্তর লিখব। তো প্রথমে আসি শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয়। এখন শেয়ার অধিহার কত টাকা হবে, তাই না? শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয়ের নিয়ম হচ্ছে বিলিকৃত শেয়ারের সংখ্যা গুণ শেয়ার প্রতি অধিহার। তাহলে আমাদের দুইটা জিনিস এখানে দেখতে হবে, বিলিকৃত শেয়ারের সংখ্যা কত ছিল আর শেয়ার প্রতি অধিহার কত ছিল। একটা শেয়ারের অধিহার কত টাকা। তো পড়ি, এই যে কোম্পানি 10 লক্ষ শেয়ার এ বিভক্ত ছিল। পরিচালনা পর্ষদ সকল শেয়ার 10% অধিহারে ইস্যু করেছে। অর্থাৎ কোম্পানির মোট 10 লক্ষ শেয়ার ছিল। এই যেখানে বলা আছে এই 10 লক্ষ শেয়ার সবগুলি বিলি করেছে। তাহলে আমরা 10 লক্ষ শেয়ারকে 10% কত হবে? 10% হবে এই যে 100 টাকা করে। এক একটা শেয়ারের মূল্য ছিল 100 টাকা। সে 100 টাকার 10% কিন্তু 10 টাকা হয়। 100 টাকার 10% কত হবে? 10 টাকা। তাহলে ওই 10 টাকাকে যদি আমরা 10 লক্ষ শেয়ার দিয়ে গুণ করি তাহলে 1 কোটি টাকা হবে। যেমন এই যে আমি এখানে গুণ করে দেখাইলাম, 10 লক্ষ শেয়ার ইন্টু 100 মানে কি এই শেয়ারের আসল মূল্য 100। এখানে বলেছে কিন্তু 10% অধিহার। তো এই 10% অধিহার বলতে বোঝাচ্ছে এই শেয়ারের প্রকৃত মূল্য যে 100 টাকা ছিল, এই 100 টাকার 10%। তো 100 টাকার উপরে 10% হিসেব করলে এখানে কিন্তু 10 টাকা হবে। 10কে যদি আমরা এই 10 লক্ষ দিয়ে গুণ করি তাহলে 1 কোটি টাকা হবে, যেটি শেয়ার অধিহারের পরিমাণ। 1 কোটি টাকা লিখে আমরা নিচে ডাবল দাগ দিয়ে দিব। এরপরে আরও একটি আইটেম বলেছিল ব্যাংক কমিশনের পরিমাণ নির্ণয় করতে বলেছিল। তো এই যে ব্যাংক কমিশনের পরিমাণ এইভাবে নির্ণয় করব আমরা। এখানেও কিন্তু আমরা ওই 10 লক্ষ শেয়ারের সংখ্যাকে আমরা যতটি শেয়ার বিলি করেছি, কত বিলি করেছিলাম, এই যে 10 লক্ষ শেয়ার এ বিভক্ত সকল শেয়ার বিলি করেছিল, ইস্যুকৃত সকল শেয়ারের আবেদনপত্র পাওয়া গেছে এবং সবগুলোই আবন্টিত হয়েছে। তার মানে কি আমাদের বিলিকৃত শেয়ারের সংখ্যা হচ্ছে 10 লক্ষ। সেজন্য ওই 10 লক্ষকে আমরা শেয়ার প্রতি যে 50 পয়সা আছে এটা দিয়ে গুণ করলে, অর্থাৎ ইস্যুকৃত যে 10 লক্ষ শেয়ার ছিল তাকে যদি 50 পয়সা দিয়ে গুণ করি তাহলে 5 লক্ষ টাকা হবে। এটা নিশ্চয় আমরা ডাবল দাগ দিয়ে দিব। অর্থাৎ অধিহারের পরিমাণ হলো 1 কোটি টাকা এবং ব্যাংক কমিশনের পরিমাণ হলো 5 লক্ষ টাকা। তো এইভাবে আমরা ক নাম্বারের সমাধান করতে পারি। তো এবার আমরা খ নাম্বারের সমাধানের জন্য আবার সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের খ নাম্বারে বলেছে সাথী লিমিটেড এর বইতে শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা দাখিলা দেখাও। অর্থাৎ জাবেদা প্রস্তুত করতে বলেছে। তো আমরা এই তথ্যের আলোকে খ নাম্বারে জাবেদা করব। তো এই যে জাবেদার ছক আমরা এইভাবে অঙ্কন করতে পারি। জাবেদার ছক আমরা এইভাবে অঙ্কন করে এখান থেকে মূলত উত্তরের অংশ, উপরের অংশটুকু আমাদের উদ্দীপকের অংশ, এটা দেখে আমরা জাবেদা করব। সেজন্য এই অংশটুকু আমি নিয়ে এসে রাখলাম। প্রথম জাবেদাটি কী হবে মনে আছে? আমার ক্লাস যারা নিয়মিত দেখো তাদের অবশ্যই মনে আছে শেয়ার ইস্যু সংক্রান্ত। প্রথম জাবেদা হচ্ছে ব্যাংকে শেয়ার আবেদনের অর্থ জমা হবে।
তার জন্য আমরা জাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন প্রশ্ন হচ্ছে টাকা হবে কত। এখানে বলেছিল ইস্যুকৃত সকল শেয়ারের অর্থ পাওয়া গেছে। ইস্যু করেছে 10 লাখ এবং সেই 10 লক্ষ সম্পূর্ণ শেয়ারের অর্থ পাওয়া গেছে। তাহলে আমরা শেয়ারের সংখ্যা 10 লক্ষ, সেটি ঠিক আছে, কিন্তু শেয়ার প্রতি কত দিয়ে গুণ করব, তাই না? গুণ হবে ইস্যু মূল্য দিয়ে। ইস্যু মূল্য বলতে বোঝায় শেয়ারের আসল মূল্য প্লাস অধিহার। শেয়ারের আসল মূল্য ছিল এখানে 100 টাকা, আর অধিহার 10%, 10 টাকা। 100 টাকা আর 10 টাকা, 110 দিয়ে গুণ করব 10 লক্ষকে। তাহলে সম্ভবত আমাদের হবে এই 11 কোটি টাকা। ব্যাখ্যায় লিখব প্রতিটি 110 টাকা দরে 10 লক্ষ শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। আর এই 110 দিয়ে যদি 10 লক্ষকে গুণ করি তাহলে এই 11 কোটি টাকা হবে। তো এইভাবে আমরা প্রথম জাবেদাটি করতে পারি। তো এই অঙ্কে মোট 4টি জাবেদা হবে। প্রত্যেকটি জাবেদা আমি আলাদা আলাদা দেখাচ্ছি বোঝার জন্য। তোমরা একটা ছকে সব জাবেদাগুলি করবে, 4টা জাবেদা। তো এবার আমরা বাকি 2 নম্বর জাবেদা করার জন্য আবার উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রাখলাম এবং এখানে আমরা 2 নম্বর জাবেদাটি করব। তো 2 নম্বর জাবেদা এইখানে কিন্তু অতিরিক্ত নাই। একটি খেয়াল করেছি একটি বিষয়, সেটি হচ্ছে 10 লক্ষ শেয়ার ইস্যু করেছিলাম, 10 লক্ষ শেয়ারের আবেদনপত্র পাওয়া গেছে এবং 10 লক্ষ শেয়ার সম্পূর্ণই বিলি করেছে। তার মানে কি এই অঙ্কে আমাদের অতিরিক্ত শেয়ার পাওয়া যায়নি। তো অতিরিক্ত না পেলে কিন্তু এইখানে যে আমরা ব্যাংক হিসাব ক্রেডিট করতাম সেটা কিন্তু হবে না। তাহলে আমাদের অধিহার সহ শেয়ার আবেদনের অর্থ মূলধন এবং অধিহার হিসাবে স্থানান্তর করব। তার জন্য কী জাবেদা হবে? দ্বিতীয় জাবেদাটি প্রথমে কী হবে, তোমরা যারা নিয়মিত ক্লাস দেখো তারা অবশ্যই পারো। শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে, তাই না? শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তো আবেদন হিসাবে ডেবিটে লিখব আমরা প্রথম জাবেদায় যে টাকা লিখেছিলাম সেই টাকাটাই শেয়ার আবেদনের ডেবিট দিকে লিখব, 11 কোটি টাকা। আর ক্রেডিট দিকে এখানে 2টা হবে, একটা হবে শেয়ার মূলধন হিসাব, আরেকটি হবে শেয়ার অধিহার হিসাব। শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করার জন্য শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে। শেয়ার আবেদন হতে অধিহারে স্থানান্তরের জন্য শেয়ার অধিহার হিসাব ক্রেডিট হবে। বিষয়টি আবারও বলি, কিছুক্ষণ আগে আমরা আবেদন হিসাব ক্রেডিট করেছিলাম, এখন আমরা আবেদন ডেবিট করলাম। তাহলে তো আবেদন একবার প্রথমে ডেবিট করেছি, আরেকবার এখানে একবার প্রথমে ক্রেডিট করেছি, আবার এখানে ডেবিট করলাম। ডেবিট ক্রেডিট কিন্তু আবেদনের টাকা কাটা যাচ্ছে, কিন্তু ওই আবেদনের টাকাকে আমরা কোথায় কোথায় স্থানান্তর করব? মূলধনে স্থানান্তর করব। শেয়ার মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট, আবার অধিহারে স্থানান্তর করব, শেয়ার অধিহার স্থানান্তর করলে ক্রেডিট। এখন টাকা ক্রেডিট দিকে কিভাবে লিখব? আমরা যে 10 লক্ষ শেয়ার ইস্যু করেছিলাম, 10 লক্ষকে 100 টাকা আসল মূল্য শেয়ারের। একটি বিষয় মনে রাখবো, মূলধনের সবসময় আসল যে মূল্য, শেয়ারের ফেস ভ্যালু, শেয়ারের অভিহিত মূল্য, শেয়ারের প্রকৃত মূল্য যেটি, সেটি বসবে। তো এই অঙ্কে 100 টাকা হচ্ছে প্রকৃত মূল্য। তাহলে 10 লক্ষকে যদি 100 দিয়ে গুণ করি সম্ভবত 10 কোটি টাকা হয়, সেটা আমরা এখানে লিখব ক্রেডিট দিকে। আর অধিহারে লিখব এই 10 লক্ষকে 10 দিয়ে গুণ করব, কারণ শেয়ার প্রতি 10 টাকা অধিহার। কিভাবে? এই যে 100 টাকার 10% অধিহার, তাহলে 100 টাকার 10% তো 10 টাকা হচ্ছে। সেজন্য আমরা অধিহারের যে 10 টাকা সেই টাকা দিয়ে এই 10 লক্ষকে গুণ করব। 10 লক্ষ গুণ 10, 1 কোটি টাকা হবে, সেটি আমরা অধিহারে লিখব। এবার আমরা ব্যাখ্যা এখানে যা করলাম সেটা ব্যাখ্যা এখানে লিখে দেব। কি লিখব? এই যে শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাবে এবং শেয়ার অধিহার হিসাবে স্থানান্তর। তো এই হচ্ছে আমাদের 2টা জাবেদা। আমি প্রথমে বলেছিলাম এই অঙ্কে কিন্তু 4টা জাবেদা হবে। অধিকাংশ শেয়ার ইস্যু অঙ্কে 2টা করে জাবেদা হয়, এই পর্যন্ত শেষ। কিন্তু এখানে এক্সট্রা আরও 2টা জাবেদা হবে। কি কি? এই যে আরও তথ্য ছিল, অ্যাটর্নি ফি বাবদ প্রদান করা হয়েছে 2 লক্ষ টাকা, এটা নিয়ে একটি জাবেদা হবে। আবার শেয়ার প্রতি ব্যাংক কমিশন প্রদান করেছে এই যে 50 পয়সা হারে, ওটা নিয়েও আরেকটি জাবেদা হবে। তো এই 2টা জাবেদা করা আমি আলাদা আলাদা করার জন্য আমি পরের স্লাইডে যাচ্ছি, এখানে জায়গা নেই। আমি একটা একটা করে জাবেদা দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথমে আমরা এই যে হলুদ কালার দিয়ে রেখেছি, এই 2 লক্ষ টাকা নিয়ে করব সেবা
প্রদানের জন্য অ্যাটর্নি ফি বাবদ প্রদান করা হলো কত টাকা? 2 লক্ষ টাকা। তো এটার জন্য আমরা জাবেদা করব, প্রাথমিক খরচ ডেবিট করব, শেয়ার ইস্যু সংক্রান্ত আমাদের অ্যাটর্নি ফি, রেজিস্ট্রেশন বাবদ খরচ, তারপরে নিবন্ধন ফি, এই জাতীয় যদি খরচ থাকে সেগুলিকে আমরা প্রাথমিক খরচ হিসেবে ডেবিট করব। প্রাথমিক খরচ অলিক সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। আর ক্রেডিট করব কি? পরিশোধ করা হলো। পরিশোধ করা হলে তো নগদান হিসাব ক্রেডিট হয় ইন জেনারেলি, কিন্তু শেয়ার ইস্যু সংক্রান্ত পরিশোধ করা হলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ব্যাংক হিসাব ক্রেডিট হবে। কারণটি হচ্ছে শেয়ার ইস্যু সংক্রান্ত যাবতীয় প্রাপ্তি এবং প্রদান ব্যাংকের মাধ্যমে আদান প্রদান হয়, অর্থাৎ ব্যাংকের মাধ্যমে, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে শেয়ারের যাবতীয় অর্থ লিপিবদ্ধ হয়। সেজন্য আমরা পরিশোধ করা হলো বলতে এই ব্যাংক থেকে পরিশোধ করা হয়েছে, তাই জাবেদা করেছি প্রাথমিক খরচ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা লিখব এই 2 লক্ষ টাকা। ব্যাখ্যায় লিখব সেবা প্রদানের জন্য অ্যাটর্নি ফি প্রদান করা হয়েছে। তো এই অঙ্কে আরও একটি জাবেদা আছে, এই যে 50 পয়সা করে কমিশন ধার্য করেছে ওইটা নিয়ে। তো কমিশনের জন্য জাবেদা আমরা এই যে এইখানে করব। আমি প্রথম থেকেই বলেছি, আবারও বলছি, আমি একটা একটা করে জাবেদা দেখাচ্ছি পড়ে পড়ে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার আমরা এই যে হলুদ কালার দিয়ে রেখেছি শেষের অংশটুকু জাবেদা করব। শেয়ার প্রতি 50 পয়সা করে কমিশন দিয়েছিলাম, তাহলে আমাদের মোট শেয়ার ছিল কত? 10 লক্ষ শেয়ারকে 50 পয়সা দিয়ে গুণ করলে সম্ভবত এই 5 লক্ষ টাকা হবে। এটার জন্য কি জাবেদা করব? এটার জন্য জাবেদা করব এই যে ব্যাংক কমিশন হিসাব ডেবিট, ব্যাংক চার্জ বা কমিশন হিসাব ডেবিট, আর এই ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা লিখব 5 লক্ষ টাকা। কিভাবে 5 লক্ষ পেলাম? 10 লক্ষ শেয়ারকে 50 পয়সা দিয়ে গুণ। তো এখানে আরেকটি জিনিস লক্ষণীয়, ব্যাংক চার্জ বা কমিশন নর্মালি তো খরচ হয়, কিন্তু এই শেয়ার সংক্রান্ত ব্যাংক চার্জ বা কমিশন যদি আমাদের ধার্য করা হয়, তার জন্য কিন্তু এই ব্যাংক চার্জ বা কমিশনটা কিন্তু সম্পদ হিসেবে গণ্য হবে, কারণ এটি আমাদের মূলধন জাতীয় ব্যয় হিসেবে এই অলিক সম্পদ হিসেবে গণ্য হবে বা অসমন্বিত ব্যয় হিসেবে গণ্য হবে। ব্যাখ্যা লিখব শেয়ার ইস্যু সংক্রান্ত ব্যাংক কমিশন পরিশোধ করা হলো। তো এইভাবে আমরা শেয়ার ইস্যু সংক্রান্ত 4টা জাবেদা করতে পারি। আমি 4টা জাবেদা 4 বার করেছি, কিন্তু তোমরা একসাথে একটা ছকের মধ্যে 4টা জাবেদা করবে। বারবার বলছি কিন্তু বিষয়টা আমি বোঝানোর জন্য আলাদা আলাদা দেখিয়েছি। এবার আমরা গ নাম্বারের সমাধানের জন্য আবার সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের গ নাম্বারে বলেছে কোম্পানির বইতে স্থিতিপত্র তো প্রস্তুত করো। এখন তোমাদের মনে হতে পারে স্থিতিপত্র কি? স্থিতিপত্র বলতে বোঝায় আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী এর আরেক নাম হচ্ছে স্থিতিপত্র এবং এর আরেকটা নাম হচ্ছে উদ্ধৃতপত্র। বিষয়টি মনে রাখবো। আর্থিক অবস্থার বিবরণী বর্তমান বা আধুনিক নাম, পূর্বে এর নাম ছিল উদ্ধৃতপত্র। তো যাই হোক, আমরা এই আর্থিক অবস্থার বিবরণী বা স্থিতিপত্র প্রস্তুত করার চেষ্টা করি, যার উত্তর হবে 11 কোটি টাকা। চলো আমরা সমাধান করার চেষ্টা করি। তো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের জন্য আমরা এই ধরনের ছক অঙ্কন করতে পারি। প্রথমে কোম্পানির নাম, আর্থিক অবস্থার বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা, 2টা টাকার ঘর টানবো। এরপরে আমরা লিখব তো আর্থিক অবস্থার বিবরণী 2টা দিক, একটি হচ্ছে সম্পদ এর দিক, আরেকটি হচ্ছে দায় বা মালিকানা সত্ত্ব, দায় এবং মালিকানা সত্ত্বর আরেকটি অংশ। তো আমরা প্রথমে সম্পদ সমূহ লিখি। সম্পদ সমূহ, এখানে 2 ধরনের সম্পদ আছে। একটি হচ্ছে চলতি সম্পদ, যেটি হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত, এবং আরও 2টি সম্পদ আছে, যেটি হচ্ছে একটি হচ্ছে প্রাথমিক খরচ, আরেকটি ব্যাংক চার্জ। সেই 2টা অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয়ের মধ্যে লিখব। তো লক্ষ্য করি কীভাবে লিখব। প্রথমে চলতি সম্পদ ব্যাংক জমার উদ্বৃত্ত। এখন প্রশ্ন হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত পাবো কোথায়, তাই না? আমরা যে 4টা জাবেদা করেছি সেই 4টা জাবেদায় প্রথম জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট করেছিলাম, মনে আছে? 11 কোটি টাকা ব্যাংক হিসাব ডেবিট করেছিলাম প্রথম জাবেদায়। আবার শেষের 2টা জাবেদায় আমরা ব্যাংক হিসাব ক্রেডিট করেছি। একবার আমরা 3 নম্বর জাবেদায় ব্যাংক হিসাব ক্রেডিট করেছিলাম সম্ভবত 2 লক্ষ টাকা। আবার 4 নম্বর জাবেদায় আমরা ব্যাংক হিসাব ক্রেডিট করেছিলাম সম্ভবত 5 লক্ষ টাকা। তাহলে ওই 5 লক্ষ আর 2 লক্ষ কত? 5 লক্ষ আর 2 লক্ষ 7 লক্ষ। সেই জন্য এখন আমরা টাকা লিখব ওই। তো
তো এই ক্ষেত্রে আমরা ব্যাংক জমার উদ্বৃত্ত এভাবে লিখব, 11 কোটি থেকে 3 নম্বর জাবেদার 2 লক্ষ এবং 5 নম্বর জাবেদার 5 লক্ষ, এই দুটো বিয়োগ করে মোট 7 লক্ষ বিয়োগ করে আমরা পাবো 10 কোটি 93 লক্ষ, সম্ভবত 10 কোটি 93 লক্ষ। এই যে 10 কোটি 93 লক্ষ ব্যাংক জমার উদ্বৃত্ত হলো। এরপরে আমরা লিখব অসমন্বিত ব্যয় বা অলিক সম্পদ। তো এই অঙ্কে অসমন্বিত ব্যয় বা অলিক সম্পদ ছিল 2টা। একটি হচ্ছে 3 নম্বর জাবেদে আমরা লিখেছিলাম প্রাথমিক খরচ অ্যাটর্নি জেনারেল ফি হিসেবে। তো এই যে আমি এইখানে উদ্দীপকের অংশ নিয়ে আসলাম, এই যে 2 লক্ষ টাকা অ্যাটর্নি জেনারেল ফি প্রাথমিক খরচ বলে এই টাকাটা লিখব। আরও একটি ছিল 4 নম্বর জাবেদায় ব্যাংক চার্জ 5 লক্ষ টাকা। এখন বিষয়টি আবারও বলি, তোমাদের মনে হতে পারে ব্যাংক চার্জ তো ব্যয় সম্পদ হিসেবে আসবে কেন এখানে, তাই না? শেয়ার ইস্যু সংক্রান্ত ব্যাংক চার্জ অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয় হিসেবে গণ্য হয়, সেজন্য এই সম্পত্তির মধ্যে আসবে। এখন আমরা নিচে দাগ দিব, এই দুইটা যোগ করে শেষের ঘরে লিখব। এইখানে একটি দাগ দিব, এইটার সাথে এটা যোগ করে সম্ভবত 11 কোটি টাকা হবে, যেটি মোট সম্পদ হিসেবে গণ্য হবে। তো এই হচ্ছে আমাদের সম্পত্তির দিক। এবার আমরা নিচের অংশ শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ লিখব। শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ আমাদের এখানে লেখার সময় 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী লিখতে হবে। প্রথমে লিখব অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন অঙ্কের উপরে লেখা আছে, এই যে উদ্দীপকটি আমি এখানে নিয়ে এসেছি। তো উদ্দীপকটি এখানে রাখার ফলে কিন্তু এই ছকের উপরের অংশ ঢাকা পড়ে গেছে। সমস্যা নয়, আমরা যেখানে লিখব সেখানে কিন্তু ফাঁকা আছে, সেখানে লিখতেছি। আমি বোঝার জন্য এই যে উদ্দীপকটা এখানে নিয়ে এসে রেখেছি। কি বলছে? প্রতিটি 100 টাকা দরে 10 লক্ষ শেয়ার অনুমোদিত। ওটাই আমরা লিখব প্রথমে, যেটি থাকবে অনুমোদিত মূলধন হিসেবে। এখানে লিখব প্রতিটি 100 টাকা দরে 10 লক্ষ শেয়ার। 100 টাকাকে 10 লক্ষ দিয়ে গুণ করে কত হবে? সম্ভবত 10 কোটি টাকা হবে। সেটা আমরা প্রথম ঘরেও লিখতে পারি, শেষের ঘরেও লিখতে পারি, যেখানে লিখি ডাবল দাগ দিব। এবার আমরা লিখব ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত। এখানে একসাথে লিখতে পারি, কারণ আমরা 10 লক্ষ শেয়ার ইস্যু করেছিলাম, সেই 10 লক্ষ শেয়ার বিলি করেছিলাম এবং ওই 10 লক্ষ শেয়ারের টাকা আদায় হয়েছে। সেজন্য যে অঙ্কে ইস্যুকৃত, বিলিকৃত এবং আদায়কৃত 3টা টাকা সমান সমান হবে, সেক্ষেত্রে আমরা একসাথে ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত লিখতে পারি। এবার আমরা লিখব কতটি ইস্যু করেছিলাম। এই যে 10 লক্ষ শেয়ার ইস্যু করেছে, 10 লক্ষ শেয়ার ইস্যু করেছিল, সেজন্য আমরা এখানে লিখব প্রতিটি 10 টাকা করে 10 লক্ষ শেয়ার। এটা গুণ করে 10 কোটি টাকা হবে, শেষের ঘরে লিখব। তো এই অঙ্কে তো আবার অধিয়ার ছিল, অধিয়ারটা বসবে সঞ্চিতি ও উদ্বৃত্তের মধ্যে শেয়ার অধিয়ার নামে। হেডিং হবে সঞ্চিতি ও উদ্বৃত্ত। শেয়ার অধিয়ার কোথায় পাবো? 2 নম্বর জাবেদায় শেয়ার অধিয়ার ক্রেডিট করেছিলাম সম্ভবত 1 কোটি টাকা। খেয়াল করেছো হয়তো তোমরা। তো একটি বিষয় বলে রেখে, হিসাব বিজ্ঞান অঙ্ক কিন্তু প্রথমটার সাথে শেষ মাঝ মিল থাকবে। প্রথমে মাঝে শেষে সম্পূর্ণ অংশ না দেখে কিন্তু বুঝতে পারবে না। হিসাব বিজ্ঞান এমন একটি বিষয়, একটি অঙ্কের সম্পূর্ণ না দেখলে কিন্তু শেষেরটি বোঝা মুশকিল। সেজন্য শেয়ার অধিয়ার কোথায় আছে? কিছুক্ষণ আগে জাবেদা করেছি, ওইখানে আছে। কত টাকা? সম্ভবত 2 নম্বর জাবেদায় 1 কোটি টাকা ছিল, আমি লিখেছিলাম। সেই 1 কোটি টাকা এখানে লিখব। এবার এখানে একটি দাগ দিব। 10 কোটি আর 1 কোটি যোগ করে 11 কোটি টাকা হয়। এখানে লিখব মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ। সম্পদ পাশ যোগ করে 11 কোটি হয়েছে, দায় ও মালিকানা সত্ত্ব যোগ করেও 11 কোটি টাকা হলো। দুই দিক কিন্তু মিলে যাচ্ছে, সমান সমান হচ্ছে। এইভাবে আমরা একটা অঙ্কের মধ্যে শেয়ার অধিয়ার, প্রাথমিক খরচ, ব্যাংক চার্জ এই জাতীয় যদি থাকে হিসাবভুক্ত করতে পারি। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে, পরের ক্লাসটিতে কি করাবো একটু লক্ষ্য করি। এই যে যশোর বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল অধিয়ার সংক্রান্ত, সেই প্রশ্নটির সঠিক সমাধান করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল।
পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।